আহা, কি দৃশ্য! আহাদ রাজা মীরের প্রেয়সী হয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছে। বাহ, চমৎকার! সেই ভিড় লক্ষ্য করে আহাদ শাহিনকে ঠোঁট বাঁকিয়ে দৃঢ়স্বরে বলল, বুঝলি শাহিন, বাঙালি জাতি বড় অদ্ভুত। ফ্রিতে বিষ দিলেও নিতে লাইন ধরবে। ঠিক বলছেন ভাই। এক মুহূর্ত তাকিয়ে থেকে আহাদ যখন দেখল রিদি আর সামাল দিতে পারছে না, হাঁপিয়ে উঠেছে, তখন ভাবল সে যেটা চেয়েছে হয়েছে। এরপর গটগট শব্দ করে এগিয়ে এলো আহাদ। রিদির হাতে থাকা ফুচকার প্লেট কারো দিকে দেওয়ার আগেই সামনে এসে হাত বাড়িয়ে দিল তার দিকে। মুহূর্তেই রিদির বুক ধপ করে উঠল। আহিয়া, নীলা, রানিকা তিনজনেই স্তব্ধ। আহাদের চোখ এখন লাল হয়ে উঠেছে, ক্রোধে টকবক করছে। সেই দৃষ্টি বিদ্ধ করছে সরাসরি রিদিকে। রিদি একটা শুকনো ঢোক গিলে ফেলল। হাতে ধরা প্লেট যেন ভারী হয়ে উঠেছে হঠাৎ। চারপাশের সব শব্দ মিলিয়ে গিয়ে শুধু আহাদের চোখ আর তার নিজের দ্রুত নিঃশ্বাস শোনা যাচ্ছে। ভার্সিটির দিনটা প্রায় শেষ হয়ে এসেছে। করিডোরগুলোতে এখন আর তেমন ভিড় নেই। ছাত্রছাত্রীরা ইতোমধ্যে বাসায় ফিরছে। চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ। কিন্তু সেই শান্ত পরিবেশের মাঝেই কমন রুমের ভেতরে যেন চাপা ঝড় বইছে। কমন রুমে ঢুকলেই বোঝা যায় ভেতরে কেমন গুমোট ভাব। দরজা বাইরে থেকে গার্ডরা পাহারা দিচ্ছে। জানালার ফাঁক দিয়ে ঢোকা আলোয় রুমটা আধো অন্ধকার, আর মাঝখানে কাঠের একটা বেঞ্চের উপরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চারজন মেয়ে, হৃদিতা, আনিকা, আহিয়া আর নীলা, যেন বিচারাধীন আসামি। অন্যদিকে দাঁড়িয়ে আছে আহাদ রাজা মীর, হাত দুটো বুকের কাছে শক্ত করে ভাঁজ করে রেখেছে, চোখে জ্বলন্ত দৃষ্টি, চোয়াল কোষে ধরা, রাগে তার মুখমণ্ডল কাঠের মতো শক্ত হয়ে আছে। শাহিন, নাদিম আর শাওন, তারা তিনজন একপাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, যেন আগেই জানে কি হতে চলেছে। প্রিন্সিপালও কিছু বলার সাহস পায়নি। আহাদ রাজা মীর ভার্সিটিতে আসার খবর ছড়িয়ে পড়তেই সেই বিল্ডিং প্রায় খালি করে দিয়েছে প্রশাসন। আহাদ ধীরে ধীরে হাঁটতে শুরু করল, এক এক করে চারজন মেয়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, যেন প্রত্যেককে আলাদা করে মাপছে। তার জ্বলন্ত চোখের সামনে কেউ মুখ তুলতে সাহস পাচ্ছে না। প্রথমে রিদির সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি থমকে গেল, কিন্তু কিছু না বলে মাথা একটু ঝাঁকিয়ে চলে গেল আহিয়ার সামনে। কঠিন দৃষ্টিতে তাকালো, তারপর আনিকা, তারপর নীলা, সবার মাথায় নিচু। হঠাৎ কাঠের মতো শক্ত গলায় বলে উঠল আহাদ, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। কণ্ঠে প্রচণ্ড ব্যঙ্গ। মেয়ের পরিবারের নাম জড়িয়ে আজ রাস্তায় ফুচকার ব্যবসা পাতিয়ে বসেছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বলেই হাততালি দিল জোরে। তীক্ষ্ণ শব্দে চারজন মেয়েই আরও মাথা নিচু করে ফেলল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আহাদ হঠাৎ দৌড়ে উঠল। এখন তোদের কি শাস্তি দেওয়া উচিত? কেউ মুখ খুলল না, সবাই ভয়ে মাথা আরও নিচু করে দাঁড়িয়ে রইল। আহাদ এবার ধীরে ধীরে গিয়ে এক টেবিলের উপর লাফ দিয়ে উঠে দুপা ঝুলিয়ে বসল, চোখে জ্বলন্ত আগুন। এক মুহূর্ত চুপ করে থেকে ঠান্ডা অথচ কঠিন সুরে বলল, বলো তো। তার কথায় হৃদি বাদে বাকিরা হচকচিয়ে মাথা তুলল। আহাদ কি সত্যিই বলল? এই বয়সে কান ধরতে হবে তাদের? কিন্তু সে আবার গর্জে উঠল, কান ধর। দাঁড়িয়েছিস কেন? শুনতে পাসনি? ডু ইট। তাদের চোখে মুখে লজ্জা, ভয়, অপমান সব মিলেমিশে অস্থির অবস্থা। তবুও শেষমেশ তিনজন দ্রুত কান ধরল। সবাই ভাবল হৃদি হয়তো প্রতিবাদ করবে, কিন্তু অবাক কাণ্ড, সে একটুও দেরি করল না। মাথা নিচু করে সেও কান ধরল, এমন ভঙ্গিতে যেন এর আগে বহুবার এমনটা করেছে। আনিকা, আহিয়া আর নীলা চোখ কপালে তুলে একসাথে তাকালো হৃদির দিকে, মুখ চাওয়াচাওয়ি করল। এটা কি সত্যি ঘটছে? এমনকি আহাদও খানিকটা অবাক হলো। ভেতরে এক মুহূর্তের জন্য থেমে গেল, চোখ আটকে গেল হৃদির দিকে। মাথা নিচু, কান ধরা, নিঃশব্দ, কিন্তু মুখে এক অদ্ভুত সরলতা। বুকের ভেতর হঠাৎ করে একটা মোচড় খেল সে। তবুও কণ্ঠ রুক্ষ করে বলল আহাদ, 20 বার কান ধরে উঠবস করবে, একটাও যেন কম না হয়। কুইক। বলতেই হৃদিতা উঠবস শুরু করল, মাথা নিচু, শরীর নিস্তেজ, কিন্তু তবুও অনায়াসে আদেশ পালন করছে। তাকে উঠবস করতে দেখে বাকিদের চোখ আরও বিস্ফারিত হয়ে গেল। আনিকা, আহিয়া, নীলা হতবাক হয়ে হৃদিকে দেখছে, যেন ভাবছে ও কি সত্যিই করছে। আহাদের বুক কেমন অদ্ভুত কেঁপে উঠল। তার রাগ হঠাৎ কিছুটা থেমে গেল। চাপা যন্ত্রণার মতো কিছু অনুভব করতেই সে বুকের ওপর হাত চেপে ধরল। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর মুখ ফিরিয়ে নিল। হৃদি 20 বার শেষ করে আবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাস ভারী হয়ে গেছে, কিন্তু মুখে একটুও প্রতিবাদ নেই। আহাদ এবার নরম কণ্ঠে বলল, নেমে এসো। হৃদি চুপচাপ নেমে এলো, কিন্তু আহিয়া একটু নড়তেই হঠাৎ বজ্রকণ্ঠে চেঁচিয়ে উঠল আহাদ, তোদের নামতে বলেছে? আমার কথা অমান্য করেছিস?
তোদের শাস্তির দ্বিগুণ করে দেওয়া হলো, 40 বার। শাহিন, নাদিম, শাওন দিকে তাকিয়ে বলল, একবারও যেন কম না হয়, গুণে রাখবে, না হলে আরও বাড়িয়ে দেবে। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়াই হৃদির হাত শক্ত করে ধরে বাইরে বেরিয়ে গেল। পেছনে রইল অসহায় 3 জন মেয়ে। তারা একে অপরের দিকে তাকালো, চোখে মুখে আতঙ্ক। শেষমেশ মেনে নিয়ে কান ধরে উঠবস শুরু করল। আর তা দেখে পাশে দাঁড়িয়ে শাহিন, নাদিম আর শাওন মুখ টিপে হাসতে লাগল। দৃশ্যটা যেন তাদের কাছে বিনোদন ছাড়া কিছুই নয়। বোটানিক্যাল গার্ডেনের পাশ ঘেঁষে গাড়ি এসে দাঁড়ালো একটা লেকের সামনে। চারদিকের বাতাসে এক ধরনের স্নিগ্ধতা, অথচ গাড়ির ভেতরটা গুমোট নীরবতায় ভরে আছে। রোদের আলো লেকের পানিতে চিকচিক করে পড়ছে, সেই আলো প্রতিফলিত হয়ে জানালার কাছে এসে পড়ল। হঠাৎ আলোটা হৃদির চোখে লাগতেই সে ভ্রু কুঁচকে নিল, ঠোঁট শক্ত হয়ে গেল। চোখে মুখের সেই সামান্য অস্বস্তিও এড়িয়ে যায়নি আহাদের দৃষ্টি। আহাদ তার চোখের সানগ্লাস খুলে ধীরে ধীরে তাকালো হৃদির দিকে। সাধারণত তার দৃষ্টিতে সবসময় তীক্ষ্ণতা আর দৃঢ়তা লুকিয়ে থাকে, কিন্তু আজ সেখানে অদ্ভুত এক শূন্যতা। সে চুপচাপ হৃদির মুখ দেখতে লাগল। আজকের হৃদি অন্য দিনের মতো নয়। কোনো প্রতিবাদ নেই, কোনো রাগ নেই, এমনকি একটুখানি হাসিও নেই তার মুখে। পুরোপুরি গম্ভীর, যেন প্রাণহীন। এমন হৃদিকে দেখে মনে হলো আহাদের বুকের ভেতর যেন কেউ পাথর ছুঁড়ে মারল। এক অদ্ভুত চাপা যন্ত্রণা বুক চেপে ধরল। সে গলা শুকিয়ে আসা ঢাকতে একবার ঢোক গিলে নিল। ড্যাশবোর্ড থেকে একটা পানির বোতল টেনে নিয়ে ঢাকনা খুলে হৃদির দিকে বাড়িয়ে দিল। কোনো ভনিতা না করে হাত বাড়িয়ে দিল হৃদি। তার দিকে না তাকিয়ে নিঃশব্দে বোতলটা হাতে নিল। ঠোঁটে ছুঁয়ে একটানা এমনভাবে খেতে লাগল যেন কয়েক যুগ ধরে সে পানি পায়নি। এক চুমুকে অর্ধেক বোতল শেষ করে ফেলল। আবার না তাকিয়েই বোতলটা আহাদের হাতে ফিরিয়ে দিল। আহাদ এক মুহূর্ত সেই স্পর্শকাতর বোতলটা দেখতে লাগল, তারপর নিজের ঠোঁটে সামান্য চেপে এক চুমুকে নিজেই বাকি অর্ধেক শেষ করে ফেলল। বোতলটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিল। হৃদির দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, হে আল্লাহর বান্দা, এই তাকো আমার দিকে। হৃদি সরাসরি সামনে তাকিয়ে আছে, যেন এই পৃথিবীতে কিছুই নেই। শুধু সামনের পানির ঢেউ দেখছে, তার পলকও পড়ছে না। আহাদের ভেতরটা হঠাৎ জ্বলে উঠল, তার কণ্ঠ ভারী হয়ে এলো। আমি আমার দিকে তাকাতে বলেছি হৃদি। হৃদি একবার গলার ভেতর শুকনো ঢোক গিলে ফেলল, অতঃপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আহাদের দিকে তাকালো। সোজা চোখে চোখ রেখে দিল তার দৃষ্টি। সেই চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা আর এক অজানা ক্লান্তি। আহাদ অনেকক্ষণ তার দিকে তাকিয়ে রইল, অতঃপর ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু না। তাহলে এমন চুপ হয়ে আছে কেন? হৃদি দৃষ্টি সরিয়ে জানালার বাইরের দিকে তাকালো, ঠান্ডা স্বরে বলল, এমনি। আহাদের বুকে মনে হলো হাতুড়ি দিয়ে কেউ পেরেক গাঁথছে। তবু ঠোঁটের কোণে শক্তি জমল, কণ্ঠে সামান্য রাগ মিশে গেল। আল্লাহর দুনিয়া এমনই বলে কিছুই নেই, এমনইরেও একটা কারণ থাকে। কি হয়েছে সেটা বলো। হৃদি তবুও চুপ, কোনো উত্তর দিল না। শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। রাস্তার গাছপালার ভেতর দিয়ে হাওয়া বইছে, তার চোখে এক ধরনের শূন্যতা। আহাদ ভেতরে ভেতরে দ্বন্দ্বে পড়ে গেল। মনে মনে ভাবল, আমি কি খুব বেশি রূঢ় হয়ে গেলাম, একটু বেশি রুড বিহেভ করেছি, নাকি আসলেই ওর ভেতরে অন্য কোনো কারণ আছে। অতঃপর গভীর নিঃশ্বাস ফেলে একটু নরম কণ্ঠে বলল, বাসায় যাবে? আহাদ এক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকল, তারপর স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি মোড় নিল হৃদির বাসার রাস্তার দিকে। গাড়ির ভেতরে আবারও নেমে এলো নিঃশব্দতা, শুধু ইঞ্জিনের শব্দ আর বাইরের বাতাসের শো শো ধ্বনি। মাঝে মধ্যে আর চোখে আহাদের দিকে তাকিয়ে দেখে হৃদি, হয়তো কিছু ভাবে, কিন্তু আহাদ তাকাতেই সে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। আহাদ সব বুঝতে পারছে, তবু কিছু বলল না। শুধু ভেতরে ভেতরে বুকের ভেতরটা চেপে আসছে তার প্রেয়সীর এমন রূপ যে তার প্রথম দেখা। মীর হাউসের বিরাট ডাইনিং টেবিলটা সবসময়ের মতো যথারীতি সাজানো। টেবিলের মাঝখানে কাঁচের ফুলদানি ভরে রাখা তাজা গোলাপ আর লিলির মিশ্র তোড়া। সময় তখন রাত প্রায় 11:15। আলোকসজ্জা যেন খুবই মৃদু। হালকা হলুদ আলোয় পুরো ঘরটা আভিজাত্যের সাথে গম্ভীরতায় ভরে উঠেছে। চারিদিক শান্ত, শুধু শোনা যাচ্ছে চামচ কাঁটার টুংটাং শব্দ। সেটাও যেন নিস্তব্ধতাকে আরও ভারী করে তুলছে। আফরুজা শেখ ধীরে ধীরে কাঁটা চামচ চালাতে চালাতে একবার আদনানের দিকে তাকালেন। আদনান মাথা নিচু করে খেতে ব্যস্ত। আবার চোখ নামিয়ে আনলেন নিজের প্লেটে।
আশফাক মীর পাশ থেকে হালিমা বেগমকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, তুমিও বসো না হালিমা, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, এই তো বসছি। হালিমা বেগম ধীর পদক্ষেপে এসে পাশে রাখা চেয়ারটা টেনে বসলেন। রান্নাঘর থেকে পরিচারিকা বানু আর ঋতু পরপর খাবার এনে সাজিয়ে রাখছে। কারো মুখে কোনো শব্দ নেই। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নামল আহাদ। ধীরে ধীরে টেবিলের এক পাশে গিয়ে নিজের নির্দিষ্ট চেয়ার টেনে বসল। তার পায়ের শব্দেই যেন টেবিলের চারপাশে শীতল হাওয়া বইতে লাগল। চুপচাপ বসে থাকা সবাই এক মুহূর্তের জন্য তাকালো তার দিকে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা খেল আহিয়া। আহাদকে দেখেই তার গলাতে খাবার আটকে গেল। হঠাৎ হেঁচকি উঠে গেল। আজকের ঘটনাটা মনে পড়তেই ভয়ে একের পর এক হেঁচকি উঠছে তার। আদনান দ্রুত উঠে এসে আলতো করে তার পিঠে হাত বুলিয়ে দিল। ধীরে ধীরে শ্বাস নে, রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এতে উল্টো আরও বেড়ে গেল। আহিয়ার মুখ লাল হয়ে উঠেছে আদনানের স্পর্শে। গলা শুকিয়ে যাচ্ছে। আফরোজা শেখ বিরক্ত কণ্ঠে বললেন, খাওয়ার সময় মন কোথায় থাকে? এখন পর্যন্ত খাবারটাও ঠিকঠাক খেতে পারো না। আদনান 2 আঙুল দিয়ে নাক চেপে ধরে বলে। মুখ দিয়ে শ্বাস নে। কয়েকবার ঘন ঘন নিঃশ্বাস নিল আহিয়া। আদনান জিজ্ঞেস করল, এখন ঠিক আছিস? আহিয়া আবার একটা হেঁচকি দিয়ে মাথা নাড়ে, অর্থাৎ সে ঠিক নেই। পরপর কয়েকবার হেঁচকি দিতেই আহাদ হঠাৎ গম্ভীর স্বরে ঠান্ডা দৃষ্টি ছুড়ে দিয়ে বলল, একটা থাপ্পড় খেলে অটোমেটিক্যালি তোর হেঁচকি বন্ধ হয়ে যাবে। তার ঠান্ডা অথচ কেটে যাওয়া কণ্ঠে টেবিলের পরিবেশ হিম হয়ে গেল। আহিয়ার চোখ বিস্ফারিত হয়ে তাকিয়ে রইল আহাদের দিকে। সেই ভয়ের মধ্যেই হঠাৎ তার হেঁচকি সত্যিই থেমে গেল। আদনান এবার বিরক্ত আর রাগে ঠোঁটে ঠোঁট চেপে তাকালো আহাদের দিকে। অতঃপর হাত বাড়িয়ে টেবিল থেকে এক গ্লাস পানি তুলে এনে আহিয়ার সামনে ধরল। পানিটা খেয়ে নে। আহিয়া তাকিয়ে রইল শুধু গ্লাসটার দিকে, যেন স্পর্শ করার সাহস পাচ্ছে না। আদনানের কণ্ঠ এবার মোলায়েম হয়ে এলো। তাকিয়ে আছিস কেন? ধর গ্লাসটা। দ্রুত হাত বাড়িয়ে আহিয়া গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পানি খেয়ে নিল। তার বুক ওঠানামা করছে, চোখ ভিজে গেছে, তবে এখন একটু স্বাভাবিক। আদনান ধীরে ধীরে বসে পড়ল নিজের চেয়ারে। বিরক্তি চোখ রেখে তাকিয়ে আছে আহাদের দিকে। 2 ভাইয়ের মধ্যে নীরব রেশারেশি। টেবিলের প্রতিটি মানুষ সেটা টের পেল। আবার নিস্তব্ধতা নেমে এলো চারদিকে। হঠাৎ আহিয়ার দিকে একবার তাকালো আহাদ। কিছু একটা ভেবে আহাদ খাবার রেখে শরীরটা আশফাক মীরের দিকে ঘুরালো। তার দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। আঙুল দিয়ে চিবুক ঘষতে ঘষতে সে গম্ভীর ভঙ্গিতে বলল, চাচু, আমাকে দেখতে কি ভয়ঙ্কর লাগে? তার হঠাৎই উদ্ভট প্রশ্নে সবাই থমকে তাকালো। চামচের শব্দও থেমে গেল। হালিমা বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছে। আফরোজা শেখ ভ্রু কুঁচকে ফেললেন। আশফাক মীর ধীর গলায় কটাক্ষ করে উত্তর দিলেন, না, সোলাইমান শাহ পীর সাহেব আউলিয়া আব্দুল গাজীর নাতির মতো লাগে। কথাটা শুনে আদিল আহিয়া মুখে হাত দিয়ে হালকা হেসে ফেলল। কিন্তু আহাদ সিরিয়াস ভঙ্গিতে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, সেটা আবার কে? আমি কি জানি? বলেই হালকা বিদ্রুপের হাসি ছুড়ে দিলেন। আহাদ এবার চোখ মুখ শক্ত করে গর্জে উঠল। ফোন করতেছ আমার সাথে? একদমই না, আমি সিরিয়াস। চাচু। গর্জে উঠে এক ঝটকায় চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। টেবিল কেঁপে উঠল তার ভরকেন্দ্রের শক্তিতে। গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। শব্দে পুরো হলঘর গমগম করে উঠল। হঠাৎ আমজাদ মীর খাওয়া থামিয়ে মুখ মুছলেন। অতঃপর সবাইকে শুনিয়ে ঠান্ডা গলায় বললেন, আচরণ করবে হায়নার মতো আর তার চেহারা হবে মাছরাঙার মতো। কথাটা শুনে সবাই হালকা হেসে ফেলল। তবে আদনানের মুখের ভঙ্গি একটুও বদলায়নি। সে নিজের মতো চুপচাপ খেতে ব্যস্ত। আর চোখে একবার আফরোজা শেখের দিকে তাকাতে চোখাচোখি হল। নজর ফিরিয়ে আবার খাবারে মনোযোগ দিল। ঘড়ির কাঁটা তখন রাত 3টের কাছাকাছি। বাইরের দুনিয়া নিস্তব্ধ। চারপাশে যেন অচেনা শূন্যতার ভার। মাঝে মাঝে শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ কানে আসছে। আর দূরের কোথাও কুকুরের ডেকে ওঠা সেই নিস্তব্ধতাকে ভেদ করছে। হৃদিতার চোখে ঘুম নেই। বারবার চেষ্টার পরও চোখের পাতা এক হচ্ছিল না। মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা। আজকের দিনের ঘটনাগুলো বারবার মাথায় ভেসে উঠছে। সে চেয়েছিল আজ যেন কোনো বিপত্তি না ঘটে, কোনো তামাশা না হয়। কিন্তু ভাগ্য, সে আবারও অঘটন ঘটিয়ে ফেলল। তার জন্য শুধু সে নয়, তার বান্ধবীরাও শাস্তি পেল। এই অপরাধবোধে হৃদিতার বুকটা কেমন করে উঠছে। সে পাশে রাখা ফোনটা তুলে নিল। সারা সন্ধে থেকেই ফোন বন্ধ ছিল। এটা তার পুরনো অভ্যাস। মন খারাপ হলে সে নিজের সাথে নিজের পৃথিবীতে ডুবে যায়। বাইরের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। ফোনের স্ক্রিন অন করতেই ফ্ল্যাশলাইটের আলোতে ঘরটা ম্লান হয়ে উঠল। ফেসবুকে ঢুকেই আহাদ রাজার একটা ছবি বের করল। অফ হোয়াইট স্যুট পরা, কালো গাড়ির পাশে অদ্ভুত ভঙ্গিতে হেলে দাঁড়িয়ে আছে সে।
ছবির দৃষ্টি যেন কেটে ঢুকে যাচ্ছে তার হৃদয়। হৃদি শূন্য চোখে তাকিয়ে রইল সেই ছবিটার দিকে। এটা হৃদির পছন্দের একটা ছবি, যেটা সে মাঝে মাঝেই বের করে দেখে। ছবিটার দিকে তাকিয়ে থেকে আঙুল বুলিয়ে হঠাৎ মৃদু স্বরে বলে উঠল, কেন শুধু আপনাকেই আঁকড়ে ধরলো বোন আমার? এই বিশাল দুনিয়ায় কি আর কোনো পুরুষ ছিল না? নিজের বোনার জালে নিজেই ফেসে গেলাম আমি। যেখান থেকে চাইলেও আর বের হতে পারবো না, আর না চাইবো। তার বুক ভারী হয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা বুকের উপর রেখে হাত পা ছড়িয়ে দিল। দু চোখের পাতা বন্ধ করতেই বুকের উপর রাখা ফোনটা হঠাৎ কেঁপে উঠল। চমকে উঠে হৃদিতা। ফোন হাতে নিতেই দেখে স্ক্রিনে ভেসে উঠল আহাদের নাম্বার। হৃদির বুক ধরফর করতে লাগল। হঠাৎ আহাদের কল, তাও আবার রাত ৩টে। এক রাশ ভাবনা মাথায় ঝড় তুলল। কাঁপা কাঁপা আঙুলে রিসিভ করে ফোন কানে চেপে ধরল, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ এলো না। হৃদির কণ্ঠ মোলায়েম, প্রায় ফিসফিসের মতো। হ্যালো, চুপ। ওপাশ থেকে কোনো উত্তর নেই। হৃদি আবার বলল, একটু বেশি দৃঢ়তার সাথে, হ্যালো, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? অবশেষে ওপাশ থেকে আধো মাতাল কণ্ঠ ভেসে এলো। মাত্র ছোট্ট একটা শব্দ, কিন্তু সেই শব্দটাই যেন হৃদির বুকের ওপর ভারী কোনো পাথর চাপা দিল। সে নিজেকে সামলে নিয়ে বলল, তাহলে কিছু বলছেন না কেন? কোনো উত্তর এলো না। আবারও নীরবতা। হৃদির কণ্ঠ এবার কেঁপে উঠল। যদি কথাই না বলবেন তাহলে ফোন কেন বলেন? অন্য প্রান্ত থেকে আবারও সেই মাতাল কণ্ঠ এলো। আমার ইচ্ছে। হৃদির বুক ধড়কড় করতে লাগল। তার মাথায় ঝট করে বোধোদয় হল, এই কণ্ঠস্বর, এভাবে টলমল শব্দ, আহাদ নিশ্চয়ই ড্রিঙ্ক করেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে একটু কপাল কুঁচকে জিজ্ঞেস করল, আপনি আপনি এখন কোথাও? ওপাশ থেকে হালকা হাসি মিশ্রিত কণ্ঠ ভেসে এলো। আপনার বাসার নিচে। হৃদি যেন বজ্রাহত হল, ধরফর করে উঠে বসল। কি এত রাতে এখন কি করছেন? কোনো উত্তর এলো না। সে আরও কয়েকবার প্রশ্ন করল, কিন্তু ওপাশ থেকে নিস্তব্ধতা। অবশেষে দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। ফোনটা রেখে দিল। ওপাশে আহাদ শুধু নিঃশব্দে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। হৃদি দ্রুত গায়ে ওড়না জড়িয়ে পা টিপে টিপে আস্তে দরজা খুলে বেরিয়ে এলো। চারপাশ নিস্তব্ধ, যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে। নিচে নামতেই দেখতে পেল গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে আহাদ। হাত দুটো বুকে ভাঁজ করা, চোখ ম্লান আলোয় ঝলসে উঠছে। হৃদি ছোট ছোট পদক্ষেপে এগিয়ে এলো। বুকের ধুকপুকানি বেড়ে গেছে, কিন্তু সে মুখ শক্ত রাখল। কাছে এসে চারপাশ একবার তাকালো। সবকিছু অচল, যেন থেমে গেছে। আরেকটু কাছে গিয়ে নিচু গলায় প্রশ্ন করল, আপনি ড্রিঙ্ক করেছেন? আহাদ তার প্রশ্নের উত্তর দিল না, শুধু হাতঘড়ির দিকে তাকালো। চোখ না সরিয়েই গম্ভীর স্বরে বলল, 7 মিনিট লাইট। তো 7 বার কান ধরে উঠবস করো। হৃদির মুহূর্তেই দাঁতে দাঁত চেপে গেল। কটমট করে তাকালো আহাদের দিকে। আহাদ আধো মাতাল কণ্ঠে হাসল। কি হলো? আমি কিছু বলেছি তো নাকি? আমিও তো কিছু জিজ্ঞেস করেছি। কি? এত রাতে এখানে এসেছেন কেন? আহাদ হালকা ঘাড় কাত করল। এক মুহূর্ত তাকিয়ে থেকে বাম হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষল। ঠোঁটের কোণে বিদ্রুপ টেনে বলল, এমনি। হৃদি এবার দাঁতে দাঁত চেপে চোখ সরু করে বলল, আল্লাহর দুনিয়ায় এমনি বলতে কিছুই হয় না, এমনিরও একটা কারণ থাকে। আহাদ দমকা হাসি উঠে বলল, আমার ডায়লগ আমাকে ফেরত দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আহাদ চোখ কুচকে আবারও মাতাল কণ্ঠে ফিসফিস করে বলল, থাপড়ে চেহারা নকশা বলতে দেব। আহাদ রজের মুখের উপর কথা। হৃদি স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নেশা করে অর্ধেক পাগল হয়ে আছে, অথচ কথার ঝাঁঝ কমেনি। হৃদি ঠান্ডা গলায় বলল, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বলেই ঘুরে চলে যেতে নিতেই আহাদ তার হাতটা টেনে ধরে। এক মুহূর্ত থমকে যায় হৃদি, বুকটা ধরাস করে ওঠে। আহাদ একটু ঝুঁকে তার কানের কাছে এসে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে, ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা। কি শাস্তি? আহাদ সরাসরি তার চোখে দৃষ্টি মিলিয়ে হালকা হাসল। তার সেই হাসিতেই যেন উত্তর লুকিয়েছিল। হৃদি চোখ বড় বড় করে বলে, না, মোটেও না। এক ঝটকায় হাত ছাড়িয়ে দৌড়ে ভেতরে চলে গেল। আহাত তার চলে যাওয়া পায়ের শব্দের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে ফেলল। আবার গাড়ির সাথে পিঠ ঠেকিয়ে মাথা উঁচু করে ছয়কলার বারান্দার দিকে তাকালো। চোখে ভাসল হৃদির অবয়ব, ঠোঁটে ঝুলল আধো মাতালসি হাসি। রাতের আকাশ তখনও চুপচাপ তাকিয়ে আছে, যেন শুধু তাদের দিকে। হালিমা বেগমের ডাকে ঘুম ভাঙল আহিয়ার। আজকে তো তার কোনো ভার্সিটি নেই, তাই তো ঘুমের রাজ্যে ডুবেছিল।
কিন্তু কয়েকবার ডাকার পরও না ওঠায় এবার কড়া গলায় হালিমা বেগমের স্বর ভেসে এলো ওপরে। আহিয়া ঘুম জড়ানো চোখে হাত পা ছুঁড়ে মুখে হাই তুলতে তুলতে আধো বসা অবস্থায় উঠল। ঘরের জানালা দিয়ে ঢুকে পড়া রোদে বোঝা যায় বেলা অনেক গড়িয়েছে। তার চুলগুলো এলোমেলো হয়ে গাল বেয়ে নেমে এসেছে, চোখের পাতায় এখনও ঘুমের ভার। কয়েকবার মুখ চাপড়ে ধরপড় করে উঠে দাঁড়ালো, দুলতে তুলতে সিঁড়ি বেয়ে নেচে নামল, আর গিয়েই ধপ করে সোফার উপর বুঁদ হয়ে পড়ল। আবারও চোখ বন্ধ হয়ে আসছিল, শরীরের ভেতর অলসতা যেন তাকে চেপে ধরেছে। ঠিক তখনই ভেসে এলো এক পুরুষ কণ্ঠস্বর। চাচি আম্মা, আমার চাটা দিন। শব্দটা কানে যেতেই তাড়াক করে চোখ মেলে তাকালো আহিয়া। মুহূর্তেই বুকের ভেতর কেমন যেন ধাক্কা লাগলো। ওই শটটা, ওটা তো আদনান ভাইয়ের। চোখ পিটপিট করে একবার ডান দিকে তাকালো। হ্যাঁ, সত্যিই তো, আদনান সোফার টেবিলে ল্যাপটপ খুলে মন দিয়ে কিছু দেখছে। কপালে ভাঁজ, চোখে ভীষণ মনোযোগ। আহিয়ার চোখে ভর করে এলো অবাক প্রশ্ন। আদনান ভাই তো এই সময় বাসায় থাকেন না, হাসপাতালের ডিউটি থাকে সব সময়, তাহলে আজ গেলেন না কেন? এই ভেবে ধরপড় করে উঠে বসল সে। ঠিক তখনই হালিমা বেগম এক কাপ চা এনে আদনানের হাতে দিলেন। তার চোখ গিয়েই পড়ল এখনও ঘুমে কুঁকড়ে থাকা আহিয়ার দিকে। কপাল কুঁচকে বলে উঠলেন, কখন থেকে ডাকছি তোকে, এখন আবার এখানে এসে ঘুমাচ্ছিস? ডাকছো কেন? ডাকছো কেন মানে? মার্কেট যাব বলেছি কাল রাতে, সব ভুলে গেছিস নাকি? আহিয়ার গলা যেন আধো ঘুমে ভারী। কি যা ফ্রেশ হয়ে আয়, এইভাবে আর কতক্ষণ ঘুমাবি? আহিয়া অনিচ্ছা নিয়ে মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। এদিকে আদনান চায়ের কাপ নামিয়ে চোখ তুলে একবার তার দিকে তাকালো। ঘুম মাখা মুখ, এলোমেলো চুল, শ্যামবর্ণ গালে ঘুমের ছাপ, কেমন এক অদ্ভুত মাদকতা ছড়িয়েছিল আহিয়ার চেহারায়। চোখ দুটো যেন আধো আলোতে মায়ার আবরণে ঢাকা। আদনান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, অতঃপর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। কিন্তু মুহূর্তের মধ্যেই সে আবার ল্যাপটপে চোখ নামিয়ে নিল, যেন কিছু হয়নি। ঠিক তখনই পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এল। ভাইয়া, তুমি হাসছো কেন? চমকে পেছনে তাকালো আদনান। আদিবা তার রং পেন্সিল হাতে বসে আছে আর বড় বড় চোখ মেলে ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করছে। আদনান এক মুহূর্ত থমকে গেল। ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা মিলিয়ে গিয়ে মুখটা শক্ত হয়ে গেল। গম্ভীর স্বরে বলল, কোথায় হাসলাম আমি? আমি স্পষ্ট দেখেছি তুমি হাসছিলে। তার কণ্ঠে এমন এক দ্ব্যর্থবোধকতা ছিল যেন সে সত্যিটা এড়াতে চাইছে। কিন্তু আদিবা তো আর কিছু বুঝল না। কিছুক্ষণ চুপচাপ ভাইয়ের দিকে তাকিয়ে রইল, তারপর আবার নিজের রং পেন্সিল নিয়ে ছবি আঁকতে বসে গেল। আদনান ধীরে নিঃশ্বাস ছাড়ল, একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস, যেন নিজের ভেতরের কোনো অচেনা অনুভূতি চেপে রাখতে চাইছে। ড্রয়িং রুমের সেই নীরবতার মাঝে এসে বসলেন আশফাক মীর আর আফরোজা শেখ। আফরোজা শেখ নিজের চেয়ারে বসে পড়লেন, হাতে থাকা কিছু কাগজপত্রে চক বোলাতে লাগলেন। ভ্রুতে হালকা কোচকানো ভাঁজ, যেন প্রতিটি অক্ষর মনোযোগ দিয়ে দেখছেন। এমন সময় পরিচারিকা ঋতু এসে ট্রেতে চায়ের কাপ নামিয়ে রেখে গেল। আফরোজা শেখ কাপ তুলে ধীরে চুমুক দিতে দিতে একবার চোখ তুলে তাকালেন আদনানের দিকে। আদনান তখনও ল্যাপটপে পুরো মনোযোগ দিয়ে টাইপ করছে। তার চোখে মুখে ক্লান্তি নেই, বরং গাম্ভীর্যের আস্তর ছায়া। আফরোজা শেখ এবার ধীরে আশফাক মীরের দিকে ঘুরে তাকিয়ে বললে, তোমার আদরের ভাতিজা কই? কাল রাতে যে বের হলো, তারপর থেকে আর বাসায় ফেরার নাম গন্ধ নেই। নেশা করে কোথায় বন্ধ হয়ে আছে খোঁজ নিয়েছ? তার কণ্ঠে বিরক্তি স্পষ্ট, চোখের কোণে জমে ওঠা ক্লান্তি যেন আহাদের নাম উচ্চারণের সাথেই দ্বিগুণ হয়ে উঠল। আশফাক মীর চুপচাপ বসেছিলেন এতক্ষণ। এবার কফি কালারের পাঞ্জাবির হাতা ঠিক করে এক পায়ের ওপর আরেক পা তুলে নিলেন। ঠোঁটের কোণে অল্প এক হাসি খেলে দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিলেন, শাহিনের বাসায় আছে। শাহিন নিজেই রাতে ফোন করে জানিয়েছে। আফরোজা শেখ ঠোঁট কামড়ে ধরলেন। চোখে মুখে বিরক্তির রেখা এতটাই স্পষ্ট ছিল যে বোঝা যাচ্ছিল আহাদের এই বেপরোয়া আচরণে তিনি ক্লান্ত। তবুও যেন অসহায়ের মতো চুপ করে গেলেন। এই ছেলেকে তারা কোনো নিয়মে, কোনো বাঁধনে আটকে রাখতে পারল না। সেটা যেন প্রতিদিন আরও পরিষ্কার হয়ে উঠছে। তিনি একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস নিয়ে আবার চায়ের কাপে চুমুক দিলেন। ঠিক তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলেন হালিমা বেগম। তার হাতে শাড়ির আঁচল বারবার টেনে গুছাতে গুছাতে ডেকে উঠলেন, আহি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে। উপরের দিক থেকে ভেসে এলো আহিয়ার কণ্ঠ, আর 2 মিনিট। আফরোজা শেখ এবার ভ্রুম কুঁচকে প্রশ্ন করলেন, কোথাও যাচ্ছ নাকি হালিমা? জি আপা, একটু মার্কেট যাব, আদিবার জন্মদিনের টুকিটাকি কিছু কেনাকাটা করা লাগবে। আফরোজা শেখ কিছুক্ষণ থেমে থেকে চুপচাপ মাথা নাড়লেন। আচ্ছা ঠিক আছে, যাও। এমন সময় ধাপ ধাপ শব্দ করে নিচে নামল আহিয়া। চোখে মুখে হালকা সাজ, সাদা কালো কম্বিনেশন জামা, কিন্তু মুখের ভেতরে আবারও সেই চিরচেনা দ্বিধা।
সিঁড়ির ধাপে ধাপে নামার শব্দ যত জোরালো হচ্ছিল, আদনানের দিকে হঠাৎ চোখ যেতেই তার পদক্ষেপ থেমে এলো। মুহূর্তেই তার পায়ের শব্দ ম্লান হয়ে গেল। সে যেন নিঃশব্দ পায় খুব সতর্কভাবে এসে দাঁড়ালো হালিমা বেগমের পাশে। চলো চাচি আম্মা, আমি রেডি। হালিমা ব্যস্ত হয়ে নিজের ব্যাগ গুছাতে গুছাতে বললেন, চল আদনান, এসো। কথাটা শোনা মাত্র আদনান ল্যাপটপ ধীরে নামিয়ে আঙ্গুলের হালকা টোকায় সেটা বন্ধ করল। এরপর ফোনটা পকেটে তুলে নিয়ে আদনান উঠে দাঁড়িয়ে আহিয়ার দিকে একবার তাকালো। সেই দৃষ্টি আহিয়ার বুকের ভেতর যেন ধক করে উঠল। তার মুখ হালকা ফ্যাকাশে হয়ে গেল। তাড়াহুড়ো করে হালিমা বেগমের কানে কানে বলল, চাচি আম্মা, আদনান ভাইও যাবে? হ্যাঁ, এই জন্যই তো আজ ছুটি নিয়েছে। আহিয়ার চোখ বিস্ফারিত, ঠোঁট কেঁপে উঠল। কি? আমি যাব না তাহলে? হালিমা কিছু বলার আগেই হঠাৎ আদনানের কণ্ঠ ভেসে এলো পেছন থেকে, গভীর, ভারী, অথচ শান্ত স্বর। আমি গেলে তোর কোনো সমস্যা? কয়েক সেকেন্ড বিরতি দিয়ে আবার বলল, সমস্যা থাকলে বল। আহিয়া তড়িঘড়ি মাথা নেড়ে দিল, গলা কাঁপতে কাঁপতে বলল, না না, কি সমস্যা থাকবে? আদনানের চোখে যেন এক অদ্ভুত দীপ্তি খেলে গেল। মৃদু ভঙ্গিতে হেসে উঠল। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? চল। আহিয়ার ঠোঁটের কোণে জোর করা হাসি ফুটে উঠল, খুবই কৃত্রিম। হালিবা বেগম এবার পেছনের ঘরে তাকিয়ে ডাক দিলেন, আদিবা, আয়। কিছুক্ষণের মধ্যেই আদিবা দৌড়ে বেরিয়ে এলো, চোখে মুখে উচ্ছ্বাস ভরা। সবাই একসাথে দরজার দিকে এগিয়ে গেল। বাইরের আলো হাওয়ায় দরজা খুলতেই এক ঝাপটা হাওয়া ভেসে এলো। চারজন একসাথে বাইরে পা রাখল, কেউ হাসি মুখে, কেউ গম্ভীর ভঙ্গিতে, আর কেউ বুকের ভেতর লুকানো অজানা অস্বস্তি নিয়ে। হৃদিতা হাতে রিমোট নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। কখন থেকে নিজের পছন্দের গান খুঁজে যাচ্ছে, একের পর এক, কিন্তু মন মতো মিলাতে পারছে না। বারবার গানের প্রথম লাইন শোনে, ভ্রু কুচকে আবার বদলে ফেলে। ঈশানী অনেকক্ষণ ধরে ওকে লক্ষ্য করছিল। শেষে ধৈর্য হারিয়ে তেতে উঠে বলল, সমস্যা কি তোর? দাঁড়ায় দাঁড়ায় রিমোট নিয়ে কতক্ষণ ধরে টিপাটিপি করতেছিস? আরে দাঁড়াও না, আমি একটা গান করছি। ঈশানীর বিরক্তি এবার চরমে উঠে গেল। তোরে আমি কাজ দিছি রিদি, টেবিল আর সোফাগুলো একটু মুছতে বলছি, গান খুঁজতে না। বুঝবো তো বলেছি, একটা গান চালানি, গানের তাড়াতাড়ি মুছে দেবো। তোর গান খুঁজতে খুঁজতে দিন পার হয়ে যাবে। বলেই সে বিরক্ত হয়ে পাশের রুমে চলে গেল। হৃদি আর কোনো জবাব না দিয়ে দ্রুত একটা গান চালিয়ে দিয়ে কাজ শুরু করল। তবে তার কাজের মাঝে হঠাৎ মাহি এসে লাফঝাপ শুরু করে দিল পাশে। হৃদি এক হাত দিয়ে ঠেলে সরিয়ে বলল, শাসন থেকে কাজ করতে দে। কিছুক্ষণ শান্ত থাকে মাহি, কিন্তু একটু পর আবারও এসে হাজির, গানের তালে তালে লাফায়। হৃদি এবার একটু বিরক্ত হয়েই বলে উঠল, সমন্যার বাচ্চা, সামনের থেকে সর বলছি। মাহি এবার এক হাত কোমরে দিয়ে ভাঙা ভাঙা ভঙ্গিতে আরেক হাত নেড়ে বলে, তুই সর, এটা আমার বাপের বাড়ি, আমি যা খুশি তাই করব। হৃদি চোখ বড় বড় করে বলে, বাপের বাড়ি ফুপেতে এসে বেশি বাড়াবাড়ি করলে তোকে বাড়ি থেকে বের করে দিব। হৃদি বিস্ময়ে হাঁ হয়ে গেল, কণ্ঠে রাগ ঝরে পড়ল, দাঁতে দাঁত পিষে বলল, সাহস কত বড়! এতটুকু বান্দরের বাচ্চা আমারে বের করবে? থাপড়ায় চেহারা নকশা পাল্টাই দিব তোর। কি? আমাকে থাপ্পড় দিবা? আজকে পাপা আসুক। তোর বাপ আসলে কি হবে? তোর বাপের ভয় পাইলাম, যা এখান থেকে। মাহি টলমল চোখ নিয়ে ফুসফুসতে কাঁদো কাঁদো ভঙ্গিতে দৌড়ে চলে গেল সেখান থেকে। আর এটা দেখে হৃদি খুব আনন্দিত হলো। ঠিক তখনই একটা গান বেজে উঠল। গান শুরুর সাথে সাথেই হৃদি কাল রাতের আহাদির কথা ভেবে যেন অন্যরকম টালমাটাল হয়ে গেল। হাত ছুড়ে দিয়ে পা মিলিয়ে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করল। তার ভেতরের চাপা অস্থিরতাগুলো যেন গানের তালে তালে বেরিয়ে আসছে। ঈশানী পাশের রুম থেকে শব্দ শুনে বেরিয়ে এলো। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল নিজের আধপাগল বোনের দিকে। হৃদির চোখে মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস, আবার কিছুটা পাগলামির ছাপ। যখনই হৃদি দুলতে দুলতে ঘুরল, ঈশানীকে দেখে হচ্চকিয়ে থেমে গেল। বুকে হাত দিয়ে বলল, ভয় পাচ্ছি না। ঈশানী এটা দেখে হেসে মাথা নেড়ে বলল, তুই তো গিরগিটির চেয়েও কম না রিদি। কাল তো সারাদিন গাল ফুলায় বসেছিলি, তাহলে আজকে এমন বাদরের মতো লাফাচ্ছিস কেন? ঘটনা কি? হৃদি যেন ধরা পড়তে পড়তে বেঁচে গেল। ঘটনা কিছু না। এই বলে রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিয়ে নিঃশব্দে নিজের রুমে চলে গেল। ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল। চোখ বন্ধ করতেই হঠাৎ রাতের দৃশ্যগুলো ভেসে উঠল। আহাদের নেশালো কণ্ঠ, তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা, উল্টোপাল্টা কথা, সব শেষে হঠাৎ হাত ধরা। হৃদির বুকের ভেতর কেমন জানি কাঁপন শুরু হয়ে গেল। ফর্সা মুখটা লাল হয়ে উঠল, শ্বাস দ্রুত হয়ে গেল।
নিজের অবস্থা বুঝতে পেরে একটা হাসি দিয়ে দ্রুত বালিশে মুখ গুজে দিল সে, যেন নিজের কাছ থেকেই নিজেকে লুকাতে চাইছে, কিন্তু তবুও যেন হৃদয়ের ভেতরটা ধরা দিয়ে ফেলেছে আহাদের জন্য। সূর্যের তাপমাত্রা ক্রমেই বাড়ছে, রোদের তেজ জানালার ফাঁক গলে ঘরে ঢুকতেই কপালে এসে পড়ছে। সেই আলোয় আহাদের গভীর ঘুম ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। একসময় তার হাত পা নড়ে উঠল, আর মোড়া ভাঙল শরীরটা, কিন্তু চোখ খুলতে গেলেই বুঝল মাথার ভেতর যেন প্রচণ্ড ব্যথা, শরীরটা ভারী হয়ে আছে। অবশেষে ধীরে ধীরে চোখ মেলল আহাদ। তীব্র আলোয় চোখে খোঁজা লাগল, আবার কুচকে বন্ধ করল। কিছুক্ষণ পরে হাই তুলে আবার চোখ খুলল। সামনে দেয়ালের ঘড়িতে দৃষ্টি পড়তেই ধরভর করে উঠে বসল। দুপুর 2টো পেরিয়ে গেছে। সে চমকে উঠল। রাজনীতির মাঠে যেখানে প্রতিটি ঘণ্টা প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, সেখানে সে প্রায় আধা দিন পার করে দিয়েছে কেবল ঘুমিয়েই। মনে এক ধাক্কায় আতঙ্ক জাগল। এইভাবে চললে তো রাজনীতি গড়লে যাবে। আহাদ ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শরীর টান টান করে প্রসারিত করল, মাথাটা চেপে ধরল হাত দিয়ে। টেবিলে রাখা কালো জ্যাকেট, ফোন আর মানিব্যাগ হাতে তুলে নিল। দরজার দিকে এগিয়ে যেতেই পা হঠাৎ থমকে দাঁড়িয়ে গেল। গত রাতের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠল। কাল রাতে সে একটু বেশি মাত্রা ছাড়িয়ে গেছে, এতটা ড্রিঙ্ক করা উচিত হয়নি। কিন্তু সে কি করবে? নিজের প্রেয়সীকে মন খারাপ করে থাকতে দেখে যে অপরাধ বোধ কাজ করছিল। মনে হয়েছে সে হৃদির সাথে একটু বেশি রূঢ় হয়ে গেছে, তাই তো নিজের যন্ত্রণা কমাতে এমন কাণ্ড করেছে। তবে এখন এসব পাগলামো করলে চলবে না। সামনে নির্বাচন, নিজেকে সংযত রাখতে হবে, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। চারপাশে শত্রুদের আনাগোনা, যখন তখন হৃদির সাথে দেখা করা যাবে না। তা না হলে তারা হৃদিকেও আক্রমণ করতে পারে তার দুর্বলতা ভেবে। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দূরত্ব বজায় রাখতে হবে তার প্রেয়সীর থেকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আহাদ। ফোন বের করে হৃদির সেদিনের ভিডিওটা দেখতে লাগল, যেখানে হৃদি খাচ্ছিল ছোট বাচ্চাদের মতো। ফুলে থাকা গাল দুটো যেন মুখ ভর্তি অভিমান বহন করছে। ভিডিওর ভেতরকার দৃশ্য দেখে তার ঠোঁটে অজান্তেই এক চিলতে হাসি খেলে গেল। আঙুল দিয়ে আলতো করে স্ক্রিন স্পর্শ করে বলল, স্টুপিড। ভিডিও বন্ধ করে ফোনটা পকেটে রেখে দরজা খুলে বাইরে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে নামতেই শাহিন তড়িঘড়ি করে এগিয়ে এলো। ভাই, আপনি উঠছেন? আহাদ চোখ কুচকে কটমট করে তাকালো। না, এখনো শো আছে। রবেশ। সরি ভাই। আহাদ সোজা হাঁটতে থাকল। দরজার কাছে পৌঁছে যাওয়ার আগে শাহিন আবার ডাক দিল, ভাই, নাস্তা করবেন না? না শাহিন, তুই তো জানিস আমি ফ্রেশ না হওয়া পর্যন্ত কোনো কিছুতেই স্বস্তি পাই না। খাওয়া দাওয়া পরে হবে। শাহিন আর কিছু বলল না। আহাদের অভ্যাস, রুটিন সবই তার জানা। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে ভেসে এলো শাহিনের মা মমতাজ বেগমের ডাক। বাবা, চলে যাইতেছ? আহাদের পা থেমে গেল। ধীরে ধীরে এগিয়ে গেল তার দিকে, মাথা নিচু করে বলল, জি খালাম্মা, যাওয়া জরুরি। আহাদের কণ্ঠে শ্রদ্ধার সুর সবসময়ই থাকে মমতাজ বেগমের জন্য। আর মমতাজ বেগমও আহাদকে আপন সন্তানের মতো ভালোবাসেন। আজ সকালেই যখন শুনলেন আহাদ এখানে আছে, তখন থেকেই রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়েছিলেন। নিজ হাতে তার জন্য রান্না করেছেন আহাদের পছন্দের খাবার। ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে বললেন, খাবারটা খায়া যাও বাবা, তোমার পছন্দের গরুর মাংস ভুনা করছি, পরোটা বানাইছি। আহাদ একবার টেবিলের দিকে তাকালো। নানান পদে সাজানো, স্পষ্ট বোঝা যাচ্ছে ভালোবাসার ছোঁয়া। কিছুটা দোটানায় পড়ল সে। শাহিন এগিয়ে এসে আস্তে বলল, মা, ভাইয়ের তো এখন সময় নাই। ভাই। শাহিনের কথা সম্পূর্ণ হওয়ার আগেই আহাদ গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে খালাম্মা, আপনি যখন এত কষ্ট করেছেন খেয়ে যায়। আমারও তো ক্ষুধা লাগে নাকি। পেটে হাত বুলিয়ে একটু ভঙ্গি করে বলল কথাটা। এক হালকা হাসি ছুঁড়ে মুখ ধোয়ার জন্য বেসিনের দিকে এগিয়ে গেল। ঠান্ডা পানি মুখে ছিটিয়ে আবার ফিরে এসে টেবিলে বসল। মমতাজ বেগম খুশি হয়ে তার সামনে একে একে খাবার সাজিয়ে দিলেন। আহাদ খেতে খেতে খুশি হয়ে প্রতিটি আইটেম চেখে দেখল। প্রতিটি গ্রাসে যেন মায়ের স্নেহের স্বাদ মিশে আছে। তার মুখে পরিতৃপ্তির ছাপ ফুটে উঠল। শাহিন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল। ভাইকে এত খুশি মনে খেতে খুব কমই দেখেছে। অবাক হয়ে মুখে হালকা হাসি ফুটল। অবশেষে নাশতা শেষ করে আহাদ বাইরে বেরিয়ে এলো। চুলে হাত বুলিয়ে গাড়ির দরজা খুলে বসতেই শাহিন এগিয়ে এলো। একটু দোনমনো করে বলল, থ্যাংক ইউ ভাই। ফর হোয়াট? এই যে আমার মাকে এতটা গুরুত্ব দিলেন, প্রায়োরিটি দিলেন, মা সত্যি অনেক খুশি হয়েছে আপনাকে পেয়ে। আহাদ ক্ষীণ হেসে মাথা নাড়ল। শাহিন,
তোর মা আমার কাছে খালার মতো। আমার কোনো খালা নেই, আমি ওনাকে সেই নজরে দেখি। এটা নতুন কিছু না, তুই জানিস? তাহলে এসব উদ্ভট শব্দ আসছে কোত্থেকে? তারপর গলা শক্ত করে যোগ করল। আবার এমন কথা বলে থাপড়া চেহারার নকশা পাঠিয়ে দিব। চল এখন। শাহিন তড়িঘড়ি মাথা নুইয়ে বলল, সরি ভাই। বলে দ্রুত নিজের গাড়িতে গিয়ে বসল। কয়েক মুহূর্ত পরে আহাদের গাড়ি, পেছনে শাহিনের গাড়ি, দুটি গাড়ি একসাথে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাগরিবের নামাজ সেরে সবেমাত্র সোফায় এসে বসেছে হৃদিতা। হালকা প্রশান্তি জমেছে চোখ মুখে। টেবিল ভরা মাহির খাতাপত্র, রং পেন্সিল সব ছড়ানো। ঈশানী বসে মনোযোগ দিয়ে মাহিকে পড়াচ্ছে। ঘরের ভেতর শান্ত পরিবেশ, শুধু ঘড়ির টিকটিক শব্দ ভেসে আসছে। হৃদি ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রল করছে, এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। সে একটু ভ্রু কুঁচকে উঠে গেল। দরজা খোলামাত্র চোখ বিস্ফোরিত হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আহাদের অ্যাসিস্ট্যান্ট নাদিম। গম্ভীর চেহারা, হাতে একটা বক্স। হৃদির দুই ভ্রুর মাঝখানে গভীর ভাঁজ পড়ল। আপনি এখানে? নাদিম মাথা নুইয়ে একটা বক্স এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, এটা ভাই পাঠিয়েছে আপনার জন্য। আমার জন্য? হৃদি একবার পেছনে ঘুরে তাকালো। ঈশানী খানিকটা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। সেও কিছু না বলে কেবল দৃষ্টিতে প্রশ্ন ছুড়ে দিল। হৃদি হাত বাড়িয়ে নিল বক্সটা। নাদিম শুধু মাথা নেড়ে একপাশ ঘুরে চলে গেল। দরজা বন্ধ করে বক্সটা নিজের রুমে নিয়ে চলে এলো হৃদি। বিছানায় বসে বক্সটা উল্টে পাল্টে দেখছে। মন কেমন করছে অদ্ভুতভাবে। আহাদ হঠাৎ কি পাঠাতে পারে? কৌতূহল আর অস্থিরতা চেপে রাখতে না পেরে সে বক্সটা খুলল। ভেতরে ছোট্ট একটা চিরকুট। সে কাগজটা তুলে পড়তেই চোখ কুঁচকে গেল। আপনার বাচ্চাটাকে সামনে রাখবেন মিস জানু। হৃদির মাথায় যেন বজ্রপাত হলো। বাচ্চা? কিসের বাচ্চা? ধরফর করে আবার বক্সটা ঘোরালো। ভেতরে হাত দিতেই হঠাৎ একটা ব্যাঙের বাচ্চা লাফিয়ে উঠে তার গায়ে পড়ল। একটা আতঙ্কিত চিৎকার দিয়ে লাফিয়ে উঠল হৃদি। বুক ধরফর করতে লাগলো প্রচণ্ড ভয়ে। সে এক লাফে ওয়ার্ড্রোবের ওপর উঠে বসে পড়ল। মুখ ফ্যাকাশে, বুক ওঠানামা করছে দ্রুত তালে। চিৎকার শুনে দৌড়ে এলো ঈশানী। চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করলি কেন? আর এভাবে ওপরে উঠে বসে আছিস কেন? হৃদির গলা শুকিয়ে গেছে, তবু কাঁপা কাঁপা গলায় বলল, ব্যাং? ঈশানী কপাল কুঁচকে চারদিকে তাকালো। ব্যাং? কই ব্যাং? হৃদি কাঁপা হাতে আঙুল তুলে ইশারা করল। ঈশানীর পায়ের কাছে সত্যি একটা ছোট্ট সবুজ ব্যাং লাফাচ্ছে। ঈশানীও এবার চিৎকার করে উঠল। এক লাফে সে বিছানার ওপর উঠে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে মুখ বিকৃত করে বলল, ব্যাং আসছে কোথা থেকে? দুই বোনই ভয়ে জমে রইল। কেউ নামল না নিচে। হৃদি শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বোনের দিকে, মুখে কোনো কথা নেই। ঠিক তখনই হৃদির ফোন বেজে উঠল। স্ক্রিনে স্পষ্ট আহাদের নাম্বার। রাগে দাঁত কটমাট করে রিসিভ করল হৃদি। ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। বাচ্চা পছন্দ হয়েছে মিস জানু। কণ্ঠের ভঙ্গিতে যেন মুচকি হাসি লুকানো। হৃদির বুকের ভেতর রাগে আগুন জ্বলে উঠল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কেন করলেন আপনি? কি করলাম? ব্যাং কেন পাঠালেন? আহাদ নির্লিপ্ত সরে বলল, যাক বাবা, ব্যাঙের বাচ্চাটা তার মায়ের কাছে যেতে কান্নাকাটি করছিল, তাদের সাহায্য করলাম, মায়ের কাছে পাঠিয়ে দিলাম। অন্যায় করে ফেললাম নাকি? হ্যাঁ, অন্যায় করেছি। আহাদ গলা নামিয়ে নরম কিন্তু কটাক্ষ মেশানো ভঙ্গিতে বলল, অন্যায় তো আপনিও করেছেন। আমি কি করেছি? দুবার কল দিয়েছি, রিসিভ করেন নাই। তাহলে আপনি ব্যাঙের বাচ্চা পাঠিয়ে দিবেন? এখন তো শুধু বাচ্চা পাঠিয়েছে, এরপর যদি আবার এমন করেন তখন কিন্তু পুরো বংশধর পাঠিয়ে দেবো জানো। ওপাশের কণ্ঠে যেন মজা, খুনসুটি, আবার হুমকিরও ছোঁয়াও। হৃদি আর কথা খুঁজে পেল না। রাগে শরীর কাঁপতে লাগলো, গলা আটকে এলো। অবশেষে প্রচণ্ড ক্ষোভে ফোন কেটে ছুঁড়ে মারল বিছানার ওপর। বুক ভরে উঠল আক্ষেপে। নিজের ওপর নিজেরই ক্ষোভ হলো। ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, আরে বজ্জাত বেটা, সত্যি সত্যি তোর কপালে একটা আত্মার বউ জুটি, দেখিস তুই? সে ধপ করে বিছানায় নেমে বালিশে মুখ গুজে দিল। চোখে পানি চলে এলো রাগ আর দুঃখে। বুকের ভেতর ভরা অভিমান তাকে দমিয়ে আনল না, বরং সে মনে মনে আহাতকে অজস্র অদ্ভুত বদদোয়া দিতে শুরু করল। পরের দিনটা মীর হাউসের জন্য একটু ভিন্ন। সকাল থেকেই বাসার পরিবেশে একটা কেমন ব্যস্ততার আমেজ, কারণ আজ তাদের ছোট মেয়ে আদিবার জন্মদিন। যদিও অনেক বড় আকারে উদযাপন করা হয়নি, তবুও ছোট্ট একটা আয়োজনের রেশ যেন বাড়িটাকে অন্যরকম করে তুলেছে। বাসার ভেতরে যেন এক অদৃশ্য আনন্দ ছড়িয়ে আছে। সন্ধ্যা নামতেই আত্মীয়স্বজন আসতে শুরু করল। যেহেতু আদিবা আর আহিয়ার সব বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই একে একে আনিকা, নীলা, তামিম, সাব্বির সবাই চলে এলো।
তবে এখনও হৃদিতা এসে পৌঁছায়নি। তামিম এসেই প্রথমে চারপাশে চোখ বুলালো। স্পষ্ট বোঝা যায় সে হৃদিকে খুঁজছে, কিন্তু কোথাও চোখে পড়ল না। মনের ভেতর হালকা অস্থিরতা তৈরি হলো তার। সে আনিকার পাশে গিয়ে ধীরে জিজ্ঞেস করল, আনিকা, হৃদিতা আসবে না? আনিকা কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল, জানি না, বলছিল আসতে ইচ্ছে করছে না, তবে আহিয়া কি নাকি বলেছে আসবে, দেখি শেষ পর্যন্ত আসে কিনা। এই কথাতেই তামিমের ভেতরে এক অদৃশ্য শূন্যতা নেমে এলো। সে তো শুধু হৃদির সাথে দেখা হবে ভেবেই এসেছে, তা না হলে আসতই না। এমন সময় সাব্বির পাশ থেকে ঠাট্টার সুরে বলে উঠল, দোস্ত দেখ, তোর অস্থিরতার কারণ আসছে। তামিম চমকে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। সত্যি মূল দরজা দিয়ে ভেতরে ঢুকছে দিদি। হৃদির পরে আছে হালকা আকাশি নীল রঙের একটা গাউন। সাজগোজ নেই তেমন, শুধু ঠোঁটে হালকা লিপ গ্লস। মাথায় ওড়না পেঁচিয়ে চুল ভালো করে ঢেকে দিয়েছে, হাতে ছোট্ট একটা গিফট বক্স। সবার ভিড়ের মাঝেও তাকে যেন একেবারেই আলাদা দেখাচ্ছিল। তামিম নিজের আবেগ চাপতে না পেরে এগিয়ে গিয়ে বলল, হাই হৃদিতা। হাই। এত দেরি করলে? আমি তো ভাবছিলাম আসবেই না। হৃদি ঠোঁট বাঁকিয়ে বলল, আসতে তো চাইনি, কিন্তু আগে আর জোরে জোরে আসতে হলো। ভালোই হয়েছে এসেছো, দেখা হয়ে গেল। পাশ থেকে আনিকা খোঁচা দিয়ে বলে উঠল, দেখা তো প্রতিদিনই হয় ভার্সিটিতে। তামিম কেমন যেন গড়বড় খেয়ে হেসে ফেলল। আরে আমি সেই কথা বলিনি, আমি তো শুধু। ঠিক তখনই আহিয়া দৌড়ে এসে হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি হয়েছি তুই এসছিস। আনিকা মুখে দুষ্টু হাসি টেনে কটাক্ষ করে বলল, এতই যখন দরদ, তাহলে ভাইয়ের বউ করে এই বাড়িতে রেখে দিলে তো পারিস। এই কথায় হৃদির বুক ধপাস করে উঠল। মুহূর্তেই সে আনিকার হাত শক্ত করে চেপে ধরে চক কটমট করে ইশারা করল। আহিয়া একটু ভেবে নিয়ে সত্যি সত্যিই বলে ফেলল, আরে এটা তো আমি ভেবেই দেখিনি। আদনান ভাইয়ের জন্য তো মেয়ে খুঁজতেছে, অথচ মেয়ে তো আমাদের সামনেই আছে। আম্মুকে বলতে হবে এই ব্যাপারে। তামিম, আনিকা আর হৃদি একসাথে তিনজন চিৎকার করে উঠল। কি মাথা খারাপ? কি মাথা খারাপ? আহিয়া অবাক হয়ে তাকালো সবার দিকে, ভ্রু কুচকে বলল, কেন? খারাপ কি বললাম? হৃদিতা কেমন যেন ঘাবড়ে গেল। অস্বস্তি হচ্ছিল তার, শব্দ খুঁজে পেল না। শেষে শুধু বলল, কি মাথা খারাপ? কেন? আনিকার মুখ ফসকে বেরিয়ে এলো কথাটা। বলেই সে সাথে সাথেই নিজের জিহ্বা কামড়ে ফেলে। হৃদি কটমট করে তাকিয়ে আছে ওর দিকেই। কারণ ওর ক্রাশ আছে। আহিয়া চমকে গিয়ে বলল, ও তাই তো, আমি ভুলেই গেছিলাম। তোর ক্রাশকে সেটা তো বললি না সেদিন। তামিমের চোখ এক ঝলক হৃদির দিকে গেল। হৃদিও আর চোখে তাকালো একবার। তামিমের ঠোঁটে হালকা এক মিষ্টি হাসি ফুটে উঠল। মনে মনে সে ভেবে নিল, হয়তো হৃদির ক্রাশ সে নিজেই, তাই কিছু না বলে শুধু মুখ টিপে হাসল। আহিয়া এবার হৃদিকে হালকা ঝাঁকিয়ে বলল, কি রে বল না। সবাই তখনও হৃদির দিকে তাকিয়ে আছে। সেই মুহূর্তেই সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল আহাদ রাজাকে। ঘরের পরিবেশ এক নিমেষে থমকে গেল। সবার দৃষ্টি গিয়ে আটকে গেল তার ওপর। হৃদির বুক কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল। শুভ্র রঙের প্যান্ট শার্টে সজ্জিত আহাদ, প্রতিটা ধাপে পা রাখতেই চুলগুলো হালকা দুলে উঠছে। তার চলার ভঙ্গিতে এমন এক আত্মবিশ্বাস, যেন চারপাশের সব আলো কেবল তার জন্যই। শেষ ধাপে নেমে এসে সে চুলে হাত বুলালো, আর তখনই তার চোখ আটকে গেল হৃদির চোখে। হৃদির ধারালো দৃষ্টি সোজা গিয়ে বিঁধল আহাদের বুকে। বুকের ভেতর চাপা একটা ব্যথা, সাথে অদ্ভুত এক টান অনুভব করল। মনে হলো ফুসফুস বেরিয়ে আসবে। সে অবচেতনভাবে বুকটা চেপে ধরল। হঠাৎই একটা তৃষ্ণার্থ ভারী ঢোক গিলল। তার গলার কণ্ঠমণির নড়াচড়া স্পষ্ট দেখা গেল। হৃদির দিকে তাকিয়ে সে বুঝল সে কোনো এক অচেনা আবেশে বন্দী হয়ে গেছে। আনিকা হঠাৎ খেয়াল করল হৃদির দিকে। সবার সাথে দাঁড়িয়ে থাকলেও হৃদি যেন পুরোপুরি অন্য জগতে হারিয়ে গেছে। তার দৃষ্টি অবিচল হয়ে আটকে আছে আহাদ রাজার দিকে। চোখের ভেতর কেমন যেন অদ্ভুত ঝিলিক, ঠোঁট সামান্য ফাঁকা। মনে হচ্ছে দুনিয়ার সব কিছু মিলিয়ে গেছে, শুধু আহাদই আছে তার সামনে। আনিকা অবাক হয়ে মুহূর্তখানিক তাকিয়ে থাকল হৃদির মুখের দিকে। অতঃপর হালকা দুষ্টুমি ভরা ভঙ্গিতে কনুই দিয়ে হৃদির বাহুতে ধাক্কা দিল। মুখটা বন্ধ কর, কি দেখছিস সেভাবে? অচেতন ঘোর ভেঙে হৃদি হচকচিয়ে উঠল। চোখের পলক ফেলতে ফেলতে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। তার কোমল গাল বেয়ে হালকা লালচে আভা নেমে এলো। আর সেই দৃশ্যটা কিন্তু এড়িয়ে গেল না আহাদের চোখ। তার ঠোঁটের কোণায় এক চাপা হাসি খেলে গেল। দাঁত দিয়ে হালকা ঠোঁট কামড়ে হাসিটা আরও চেপে রাখল আহাদ। ধীরে ধীরে সিঁড়ি থেকে নেমে এসে সোফায় গিয়ে বসল আহাদ। এক পা অন্য পায়ের উপর তুলে হেলান দিয়ে শরীরটা এলিয়ে দিল। আর চোখে প্রতি মুহূর্তেই নজর রাখছে তার প্রিয়সীর দিকে। এমন সময় বাইরে থেকে গটগট করে ভিতরে ঢুকল আদনান।
আহিয়া হঠাৎ হৃদির হাত ধরে জোর করে ঘুরিয়ে দিল দরজার দিকে। উৎফুল্ল কণ্ঠে বলল, দেখ রিদি, আদনান ভাই আসছে। মুখোমুখি হল আদনান আর হৃদিতা। মুহূর্তেই বুকের ভেতর ধপাস করে উঠল হৃদির। সে একদম জমে গেল এমন আহিয়ার কাণ্ডে। দৃষ্টি নামিয়ে রাখল নিচের দিকে। তবে আহিয়া তাকাতেই দেখল আদনানের চোখে যেন শীতল অগ্নি, শক্ত চোয়াল, রাগে চেপে ধরা ঠোঁট, কটমট করে তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই গিলে খাবে। নিজের ভুল বুঝতে পেরে সে দ্রুত পাশ ফিরে আনিকার পিছু গিয়ে নিজেকে আড়াল করে দাঁড়াল। সামান্য পাশ ফিরে ঘাড় কাত করে তাকাতেই হৃদির চোখ আটকে গেল আহাদের দিকে। হৃদির কেমন দম বন্ধ হয়ে এলো, যেন নিঃশ্বাস আটকে গেছে। হাত কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারণ আহাদের চোখ আর আগের মতো কোমল ছিল না। জ্বলন্ত অগ্নিশিখার মতো দৃষ্টি গেথে বসেছে তার চোখে। সেখানেই যেন আগুনের লেলিহান শিখা, রাগ, ঈর্ষা, অধিকারবোধ সব একসাথে। আহাদের চোখে পড়ল হৃদির ড্রেসের সাথে আদনানের শর্ট ম্যাচিং হয়ে গেছে। যদিও সেটা কাকতালীয়, তবুও তার ক্রোধের শরীর ফেটে যাচ্ছে। আর তা দেখে হৃদি খুশখুশে কাশতে শুরু করল। তামিম, যে নীরবভাবে সব দেখছিল এতক্ষণ, সে দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি এগিয়ে দিল হৃদির দিকে। হৃদিতা, এই নাও, পানি খেলে ঠিক হয়ে যাবে। হৃদি কোনো তোয়াক্কা না করেই এক নিঃশ্বাসে পানি ঢকঢক করে খেয়ে ফেলল। পানি শেষ করে ধীরে ধীরে চোখ খুলে আবার তাকালো আহাদের দিকে। গম্ভীর মুখ, ঝলসে যাওয়া চোখ, একরাশ ক্রোধ নিয়ে গটগট করে সিঁড়ি ভেঙে উপরে উঠে গেল আহাদ। হৃদির বুক থেকে এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মনে হলো যেন বুকের ওপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে। সে আবারও স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চারদিকে চোখ বোলালো। চোখ ঘুরে গিয়ে আবার থেমে গেল যেখানে আহাদ ছিল সেখানে। তার ভেতরে অদ্ভুত শূন্যতা তৈরি হলো। চোখে হালকা বিস্ময়, ঠোঁটে মৃদু কাঁপন। অচেতনেই মনে মনে সে বুঝল আহাদের অনুপস্থিতি তাকে অস্থির করে তুলছে। সে এবার মুখ শক্ত করে তাকালো আহিয়ার দিকে। আহিয়া একটা কৃত্রিম হাসি দিয়ে বলে, সরি, আমি বুঝতে পারি নাই। হৃদি দাঁত কিরমির করে বলে কথাটা। আমার ঘরটারি করার দরকার নেই তোর। সরি মাই ফুট, তোকে তো আমি। এর মধ্যেই হালিমা বেগম সবাইকে ডেকে নেন কেক কাটার জন্য। আদিবা ও তার কয়েকজন বান্ধবী মিলিয়ে এসে সেখানে হাজির হয়। আর তারপর শুরু হয় হট্টগোল। আহাদ শরীরে ক্রোধের আগুন নিয়েই রুমে ঢুকল। দরজায় এক ঝটকা লাথি মারতেই দরজাটা ঠাস করে দেয়ালে খাক্কা খেল। রুমে ঢুকেই হঠাৎ চমকে উঠল। ভেতরে দাঁড়িয়ে আছে নীলা। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আহাদের দৃষ্টির সঙ্গে চোখ মেলাতে না পেরে নীলা এক পা পিছু হটে গেল। আহাদ গর্জে উঠল, নীলা, আমার রুমে কি করছিস তুই? নীলা গলা শুকিয়ে ঢোক গিলল, কাপা গলায় বলল, আহাদ ভাই। আহাদ দাঁতে দাঁত পিষে আরও ভয়ঙ্কর গলায় বলল, আমায় আজকে নিও। কার পারমিশনে আমার রুমে ঢুকেছিস? আমার রুমে কেন এসছিস? নীলার কেঁপে উঠে তোতলাতে লাগল। আসলে আমি চার্জার খুঁজছিলাম। আহাদের রক্ত যেন আরও গরম হয়ে উঠল। চোখ লালচে হয়ে উঠল ক্রোধে। চার্জার খুঁজছিলে? তো আমার রুমে কেন? আর অনেকের রুমই তো আছে। আহির রুম আছে, আদির আছে, চাচি আমার রুম আছে। আমার রুমে আসার সাহস হলো কেমন করে তোর? আমার রুমে বাইরের কারো আসা আমি পছন্দ করি না, সেটা কি তুই জানিস? নীলার মুখ শুকিয়ে গেল। গলায় কাঁপুনি নিয়ে বলল, সরি। বেরিয়ে যা, রাইট নাও, কুইক। আহাদ এক ধমক দিয়ে গর্জে উঠল। আহাদের চোখের জ্বলন্ত আগুনে নীলা আর এক সেকেন্ডও দাঁড়াল না। হুড়মুড় করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। তার নিঃশ্বাস হাঁপাচ্ছে, বুক কাঁপছে। সে ভাবেনি আহাদ এত দ্রুত উপরে এসে পড়বে। রুমে একা দাঁড়িয়ে আহাদ যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। তার ভেতরের আগুন যেন কোনোভাবেই শান্ত হতে চাইল না, বরং রাগে ফুঁসতে ফুঁসতে হঠাৎ পায়ের জোরে চেয়ারে লাথি মারল। চেয়ারটা উল্টে গিয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। এদিকে নিচে আদিবার জন্মদিনের কেক কাটা শেষ হয়েছে। সবাই আনন্দ ফুর্তিতে নিজেদের মতো সময় কাটাচ্ছে। হাসি, আড্ডা আর কোলাহলে ভরে আছে ঘর। কিন্তু হৃদি সোফার এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে। মনটা অকারণেই ভারী হয়ে ওঠে। হঠাৎ মাথায় ঝলক দিয়ে উঠল গত রাতের ঘটনাটা। আহাদের উদ্ভট আচরণ ঘুরপাক খেতে লাগল মনে। হৃদির বুকের ভেতর শক্ত হয়ে এলো। এটা নিয়ে আহাদকে সরাসরি প্রশ্ন করতে হবে, কারণ আহাদকে সে পছন্দ করে। তার উল্টোপাল্টা রাগ, অভিমান, শাস্তি সব সে মেনে নিতে পারবে হয়তো, কিন্তু পরিবার, তারা তো কখনোই এসব মেনে নেবে না। তাই সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পা টিপে টিপে আহাদের রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। যদি আবার রেগে যায়, যদি চিৎকার করে, তাকে শাস্তি দেয়, এই ভেবে এক মুহূর্ত দ্বিধায় পড়ল। ঘুরে যেতে নিলেই ভেতর থেকে আহাদের কর্কশ করাতের মতো কণ্ঠ ভেসে এলো, যেটা বলতে এসেছিস
সেটা বলে চেঁচানো? হৃদি চমকে উঠল, বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। তবুও ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে পা রাখল। আহাদের দিকে দৃষ্টি পড়তেই শ্বাস আটকে এলো তার। আহাদ একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে, পা দুটো তুলে দিয়েছে টেবিলের ওপর। এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট, টেবিলের উপর খোলা অ্যালকোহলের বোতল আর আধ খাওয়া গ্লাস। তার গাঢ় বাদামি চোখ আগুনের শিখার মতো জ্বলছে। হৃদি বিস্ময়ে চোখ বড় করে তাকিয়ে রইল এক মুহূর্ত। এরপর মুখ থেকে ফিসফিস শব্দে বেরিয়ে এলো, আপনি বাসায় বসেও নেশা করছেন? আহাদ হালকা হেসে নিঃশ্বাসে ধোঁয়ার কুণ্ডলি ছাড়ল। নেশায় নেশা কাটে, এক নেশা দূর করতে আরেক নেশার সাহায্য নিতে হয়। হৃদি চোখ শক্ত করে বলল, নেশা করা হারাম, ইসলামে জায়েজ নেই, এতে পাপ হয়। আহাদ বিদ্রুপে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। চেয়ার থেকে পা দুটো নামিয়ে উঠে বাড়ালো। হাতে গ্লাস তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো হৃদির দিকে, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। হৃদির সামনে সামান্য ঝুঁকে নিচু গলায় বলল, ইবলিস শয়তানকে পাপ পুণ্যের পার্থক্য শেখাতে এসেছেন। হৃদির নিঃশ্বাস দ্রুত হয়ে এলো, তবুও সাহস করে বলল, না বাবা, আমি গত রাতের ব্যাপারে কথা বলতে এসেছি। আহাদ ভ্রু কুঁচকে ঠান্ডা গলায় বলল, কি কথা? আপনি কালকে এমনটা কেন করবেন? আহাদ হঠাৎ জোরে হেসে উঠল। আজকে এমনটা কেন করলাম সেটা জিজ্ঞেস করবে না জানো? হৃদি ভ্রু কুঁচকাল। কোনটা? এটা। এই বলে আহাদ হঠাৎ গ্লাসটায় এক চুমুক দেয়। এরপর কয়েকবার গ্লাসটা ঘুরিয়ে এক ঝটকায় ঢেলে দিল হৃদির মাথার উপর। অ্যালকোহলের গন্ধে চারদিক ভরে গেল। হৃদি আতকে উঠে নাক মুখ শক্ত করে খিঁচে নিল। তার জামা ভিজে নষ্ট হয়ে গেছে পুরোপুরি। চোখে বিস্ময়, ঠোঁটে কাঁপুনি নিয়ে দাঁত কিরমির করে বলল, এমনটা কেন করলেন আপনি? আমার জামা নষ্ট হয়ে গেছে। আহাদ ঠান্ডা হিমশীতল গলায় বলল। সেটাই তো চেয়েছি আমি। হৃদি ভ্রু কুঁচকে বলল, মানে আজকের পর থেকে রং তোর জন্য নিষিদ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত যেন এই রং গায়ে জড়াতে না দেখি। ড্রেস চেঞ্জ করো, কুইক। আহাদের চোখ জ্বলে উঠে কাঠ কাঠ দৃষ্টিতে তাকিয়ে বলল কথাটা। হৃদির বুক কেঁপে উঠল, চোখে বিস্ময়, ঠোঁটে অবিশ্বাস। রঙের সাথে তার রাগের কী সম্পর্ক কিছুই বুঝতে পারল না। তবুও সাহস করে রাগে গলা কাঁপিয়ে বলল, আমার যখন ইচ্ছা, যে রং ইচ্ছা আমি সেটাই পরবো, তাতে আপনার। আহাদ হঠাৎ ভয়ঙ্কর দৃষ্টি মেলে গর্জে উঠল, এমন ব্যবস্থা করব সারা জীবন শুধু সাদা রং গায়ে জড়িয়ে শান্তিতে শুয়ে থাকতে পারবি। তখন শুয়ে শুয়ে চিন্তা করিস আমার কি। হৃদির চোখ টলমল করে উঠল, অভিমান আর আঘাতে বুকটা হু হু করে উঠল। সে আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না। চোখের অশ্রু চেপে ঘুরে দাঁড়ালো, কিন্তু বেরিয়ে যেতেই আহাদ আবার কর্কশ গলায় চিৎকার করে উঠল, আহিয়ার রুমে গিয়ে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করো, কুইক। হৃদি একবারও ফিরে তাকালো না। তার চোখে ক্ষোভ, অভিমান আর অশ্রুর কুয়াশা। গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। রুমের ভেতরে শুধু রইল ধোঁয়া, অ্যালকোহলের তীব্র গন্ধ আর আহাদের দম ফাটা ক্রোধ। আহিয়ার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আহিয়া দেওয়া সাদা কালো কম্বিনেশনের কুর্তি পায়জামা পরে নেয় হৃদি। আয়নার সামনে একবার নিজেকে দেখে সে মাথা ঝাঁকিয়ে নেয়। কাজল ছাড়া ফ্রেশ মুখ, ভেজানো কণ্ঠ এখন খানিকটা ভয়াবহ স্মৃতি দমন করছে। এভাবে তো আর এত মানুষের মধ্যে যাওয়া যায় না। বাধ্য হয়ে পোশাক বদলাতে হলো। আহিয়া অদ্ভুত চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি করে এত ভেজে গেলি? হৃদি একটা দীর্ঘ নিঃশ্বাস নিল, কোনো ব্যাখ্যা দিল না, শুধু নির্লিপ্ত কণ্ঠে বলল, বাপরে, যা হওয়ার হয়ে গেছে, আমি এক্ষুনি বাসায় যাচ্ছি। আহিয়া উঠে এসে কাঁধে হালকা চেপে দিল। আজ থেকে যা না, যাওয়া লাগবে না আজকে। হৃদির ঠোঁটের কোণে কণ্ঠ খানিকটা তীক্ষ্ণ। মাথা খারাপ? অসম্ভব। শোন ভাই, রাগ করবে, তাছাড়া আপু জানতে পারলে ক্যাচাল হবে। আহিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর কণ্ঠে কেমন আবেগ মিশে বলে, আচ্ছা ঠিক আছে, কি আর করার, সাবধানে যাস। আচ্ছা, আল্লাহ হাফেজ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বিদায় নিল হৃদিতা। মূল দরজা পেরিয়ে গেটের দিকে আসতেই অপ্রত্যাশিতভাবে সামনে পড়ে আমজাদ মীর। আমজাদ মীরের দিকে তাকিয়ে হৃদির হঠাৎ সেদিনের ঘটনা মনে পড়তেই লজ্জার এক রৌদ্রহীন আভা শরীরটা ঢেকে দিল তার। মুহূর্তের মধ্যে মাথা নুইয়ে সে সালাম দিল। আসসালামু আলাইকুম। আমজাদ মীর প্রথমে একটু বিব্রত হলেন, তবু বিদ্রুপ গলার মধ্যে দিয়ে জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। তিনি পাশ কাটিয়ে যেতে চাইছিলেন, কিন্তু রাতের এই নীরবতায় হৃদিকে একা দেখে চিন্তিত হতে বাধ্য হলেন। হৃদি তো তার নিজের মেয়ের মতো, বাবার স্নেহ গহব্বরের মতো কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি একা যাবে? হৃদি অনর, কণ্ঠে কোনো ভঙ্গিমা নেই। আমজাদ মীর একবার কপাল কুঁচকে বললেন, এত রাতে একা যাবে? চলো, আমি ড্রাইভারকে বলি, ও তোমাকে নিয়ে যাবে। হৃদি অচঞ্চল কণ্ঠে প্রত্যাখ্যান করল,
না না আঙ্কেল, আমি যেতে পারবো। অত রাত্রেও হয়নি। কিন্তু তার কণ্ঠে যতটুকু ভর ছিল ততটুকুই ভঙ্গুর। এই ভঙ্গুরতার পেছনেই ঘাস ফোটা লজ্জা লুকিয়েছিল। তখনই পিছন থেকে বড় পা নিয়েই এগিয়ে আসে আহাদ। তার আগমনে হৃদির কপালে তীব্র রাগের রেখা ফুটে উঠল। তার গা হঠাৎ কাঁপল, মুখটা শক্ত হয়ে গেল। চোখ ক্ষণিকের জন্য এক অদৃশ্য ভয়ের ঢেউ বেয়ে উঠল। হৃদি আমজাদ মীরকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি। এই বলে হৃদি বড় বড় পা ফেলে গেটের দিকে এগিয়ে গেল। আহাদ হাত দুটো বুকের ওপর ভাঁজ করে নিজের বাবাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। এতে আমজাদ মীর একটু বিব্রত হলেন, এক ধাপ পেছন সরে গেলেন। তার কণ্ঠে খাঁ খাঁ শব্দে বের হল, এভাবে শকুনের মতো দেখছো কেন আমাকে? তার মুখে অস্বস্তির রেখা। আহাদ ঠোঁটটা হালকা টানল, মৃদু তির্যক হাসি। পিতাপুত্রের মধ্যকার যে তিক্ততায় আজ নতুন মাত্রা ঢুকেছে তা উভয়েই বোঝে। আহাদ সরাসরি কটাক্ষ করে বলে উঠল, নিজের বয়সটা মাথায় রেখো। তাছাড়া ঘরে বউ বাচ্চা আছে, সেটা ভুলে যাও না। মুখে লাগাম টানো বেয়াদব ছেলে। আহাদ প্রবল কণ্ঠে ধিক্কার দিল, তোমারও তো ছেলে। সেটাই তো সবচেয়ে বড় আফসোস যে তোমার মতো ঠোঁটকাটা বেয়াদব ছেলে আমি জন্ম দিয়েছি। আহাদের কণ্ঠ তীক্ষ্ণ, চোখে কোনো অনুশোচনা নেই। কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলল, জন্ম দিয়েছ কেন? আমি বলেছি আমি পৃথিবীতে আসতে চাই? জন্ম যখন দিয়েছ এখন ভুক্তভোগী হও। আর হ্যাঁ, মেশা শতকের মতো একদম আমার প্রেমে বাগড়া দিবা না, তাহলে 2 মিনিটও লাগবে না তোমার ডিভোর্স করাতে। নিজের বাবাকে ধমক দিচ্ছ? হ্যাঁ। আমজাদ মীরের কণ্ঠ কেটে আসে, চোখে লজ্জার হতাশার মিশ্র অনুভব। বেয়াদব ছেলে। না, তোমার ছেলে। আহাদ এবার আর এক ধাপ এগিয়ে এসে বাবার কানের কাছে নিচু গলায় বলল, আরেকটা কথা, এই আহাদ রাজা থাকতে তার হৃদি রানী একা যাবে কেন? এটা তো বোঝা উচিত ছিল মন্ত্রীমশাই। তার কণ্ঠে এক ধরনের দাবি। যাই, নিজের প্রেয়সীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। বাই। বলেই চোখ টিপে দিয়ে বাতাসের মতো পাশ কাটিয়ে হেঁটে চলে গেল। বড় বড় পা ফেলে চলে গেল গেটের দিকে। চলতে থাকা আহাদের পিছনে তাকিয়ে আমজাদ মীর কয়েকবার শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বললেন, আল্লাহ, কোন পাপের ফল এটা আমার! আমার নিজের ছেলে আমার সংসার ভাঙা নিয়ে হুমকি দেয়। আমজাদ মীর খানিকক্ষণ তাকিয়ে থেকে হতাশায় মাথা নেড়ে ভিতরের দিকে পা বাড়ালেন। অদ্ভুত এক মিশ্র অনুভূতিসহ সবকিছুই বহমান রাত্রির মাঝে মিলিয়ে গেল। হৃদিতা গেট পেরিয়ে বাইরে বেরোল। বাতাসে শুকনো পাতার সাঁই সাঁই শব্দ। মাথার ভেতর যেন ঢেউ খেলে যাচ্ছে একের পর এক ভাবনার। তার বুক ভরা অভিমান আহাদের ওপর, নিজের ওপর, এই পরিস্থিতির ওপর। মনে মনে ভাবল, আজ যদি না আসত তবে এই অপমান, এই অস্বস্তি সহ্য করতে হতো না। তার আঙুলগুলো শক্ত করে ব্যাগের হাতলে চেপে ধরল। দাঁত কিরমির করছে রাগে। চোখে মুখে অগ্নিশিখা খেলে যাচ্ছে, কিন্তু ভেতরে জমে আছে অদ্ভুত শূন্যতা। সে দ্রুত পা চালাতে শুরু করল। রাস্তার লাইটগুলো কেমন যেন নিস্তেজ লাগছিল। হঠাৎ নজরে পড়ল গেটের ডান পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম। 2 হাত পকেটে কেমন একটা শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে সামনে। হৃদি এক মুহূর্ত থমকে গেল, অবাক হয়ে বলল, তুমি এখনো যাওনি? তামিম সোজা হয়ে দাঁড়াল, মুখে হালকা হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল, ভাবলাম এত রাতে একা একা তুমি কিভাবে যাবে, তাই অপেক্ষা করছিলাম। প্রয়োজন ছিল না, আমি একাই যেতে পারতাম। আমি তো এখন আর ছোট না। তামিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা ঠিক, তুমি ছোট নাও, তবে অপেক্ষা যখন করেছি তখন অন্তত পৌঁছে দিয়ে আসি। আমারও তো একটা দায়িত্ব আছে। হৃদি ভুরু কুচকে তাকাল, ঠোঁটে হালকা হাসি মেখে বলল, এত দায়িত্ববান কবে হলে তুমি? তামিম নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, যেদিন থেকে তোমাকে দেখেছি। হৃদি কপাল কুচকে বলল, কি বলে? বুঝতে পারলাম না। কিছু না, চলো এগিয়ে দিই। ঠিক আছে, চলো। দুজন পাশাপাশি হাঁটতে লাগল। তামিম কথোপকথনের ভেতরেও হৃদির প্রতিটি অঙ্গভঙ্গি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। হৃদি হাত নাড়িয়ে কিছু বলছে, কপালে ভাঁজ ফেলছে, ঠোঁটে হালকা ভঙ্গিতে কামড় বসাচ্ছে। সবকিছু যেন তামিমের চোখে পড়ে যাচ্ছিল, কিন্তু হৃদি কিছুই টের পেল না। একটু সামনে যেতেই রাস্তার মোড়ে দাঁড়ামো ফাঁকা একটা রিকশা দেখে তামিম ডাক দিল। রিকশা কাছে আসলে তামিম উঠে বসল রিকশায়, হাত বাড়িয়ে দিল হৃদির দিকে। হৃদি এক মুহূর্ত দ্বিধায় পড়ল, ঠোঁট কামড়ে ধরল, অতপর হাত বাড়িয়ে দিতে গেল তামিমের দিকে। ঠিক তখনই পেছন থেকে এক ঝটকায় একটা শক্তপোক্ত হাত তার কোমর ঘিরে ফেলল। হৃদির বুক ধড়াস করে উঠল। বিস্ময়ে ঘুরে তাকিয়ে দেখল আহাদ।
তার চোখে লালচে জ্বলন্ত দৃষ্টি, মুখে সেই ভয়ঙ্কর স্থিরতা। তামিম হতভাগ হয়ে বলে উঠল, আহাদ ভাই। হৃদি মরিয়া হয়ে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু আহাদের বাঁধন যেন লোহার চেয়েও শক্ত। 2 আঙুলে ইশারা করল রিকশাওয়ালাকে। রিকশাওয়ালা আহাদের চোখের দিকে তাকাতেই কেঁপে উঠে দ্রুত রিকশা ঘুরিয়ে চলে গেল। তামিম একবার হৃদির দিকে ঘুরে তাকাল। হৃদির চোখে ভয়ের সাথে একরাশ অসহায়তা। সে যেন নীরবে সাহায্য চাইছে, কিন্তু তামিম কিছুই করতে পারল না। আহাদ, রাজা, যার দৃষ্টির সামনে দাঁড়ানোর সাহস কাউরির নেই। মুহূর্তের ভেতরেই তামিম আর রিকশা হলদে লাইটের আলোয় রাস্তায় মিলিয়ে গেল। হৃদি তখন এক ঝটকা মেরে আহাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। হয়তো আহাদ ইচ্ছে করেই ছেড়ে দিয়েছে, না হলে সে বাঁধন থেকে এত সহজে মুক্তি পাওয়া সম্ভব ছিল না। হৃদির চোখে অগ্নিশিখা জ্বলল, কটমট করে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল,